নমস্কার, আড্ডায় পল্লবীতে আপনাদের স্বাগত জানাই। আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ধরনের গল্প নিয়ে। গল্পের নাম চলন্ত ছায়া, লেখক শ্রী স্বপন কুমার। কলকাতা পুলিশ মর্গ, বিকেল 5টা। টেবিলের ওপর সন্দেহজনকভাবে মৃত একটা লাশ পড়েছিল। ডিসেকশন টেবিল। সামনেই দাঁড়িয়ে ছুরি চালাচ্ছিলেন ডাক্তার বিরূপাক্ষ মিত্র। তার ভাবভঙ্গিটা মনোযোগের গভীরতায় স্তব্ধ, শান্ত, স্থির। পেটের ভেতর থেকে কতগুলো নাড়ি ভুড়ি, লিভার, স্পিন ইত্যাদি বের করে একটা ট্রের ওপর রাখলেন তিনি। এগুলো বিশেষভাবে পরীক্ষা করে দেখতে হবে। হঠাৎ পাশের ঘরে টেলিফোনটা বেজে উঠল। ছুটে গেলেন ডাক্তার মিত্র। হ্যালো, কে? আমি আপনার কাছে অপরিচিত, বিশেষ কোনো একটা কারণে ফোন করছি। কি ব্যাপার তা বলুন না। ব্যাপারটা বিশেষ কিছুই নয়, আপনি যে পাশের ঘরে এসে ফোন ধরবেন এইটা আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল। কেন? সেটাই বলছি। দেখুন, আমার পরিচয়টা আমি বলবো না, আপাতত আমাকে অপরিচিত একজন বলেই ধরে নিন। আমি চাই আপনার ডিসেকশন টেবিলের ওপরে শায়িত মৃতদেহটাকে। সে কি? কেন? আমার জরুরি প্রয়োজন। না, তা হতে পারে না। তার মানে? মৃতদেহটা একজন অপরিচিতকে দেওয়া আইনের পক্ষ থেকে। বুঝেছি, কিন্তু একটা বিশেষ মঙ্গলপূর্ণ কাজের জন্যই আমার ওটা প্রয়োজন। তাই আপনার মত না থাকলেও আমার ওটা নিতেই হবেই, আর সেই ব্যবস্থাও আমি করেছি। তার মানে? মানে খুব সোজা, আপনার অজ্ঞাতে ওইটা আমাকে নিতে হবে, আর সে ব্যবস্থাও করেছি। আমি জানতাম আপনি ওটা দিতে চাইবেন না, তাই ও ঘর থেকে আপনাকে সরিয়ে আমি ওটা গ্রহণ করলাম। সে কি? হ্যাঁ, আপনি ঘরে গিয়ে দেখবেন মৃতদেহটা টেবিলের ওপর নেই। বাজে কথা। বেশ, আমি দেখছি। রিসিভারটা টেবিলের ওপর রেখে ডাক্তার মিত্র ছুটে এলেন ডিসেকশন রুমের দিকে। কিন্তু সেখানে বিরাট এক বিস্ময় অপেক্ষা করছিল তার জন্যে। টেবিলের ওপর থেকে মৃতদেহটা এবং তার খণ্ড বিখণ্ড সমস্ত অংশগুলো সম্পূর্ণ উধাও হয়েছে। শুধু কয়েক ফোঁটা রক্ত এখানে ওখানে ইতস্তত পড়ে থেকে লাশ চুরির সাক্ষ্য বহন করে যাচ্ছে। বিষয়ের ধাক্কা সামলে নেবার পরই একটা অব্যক্ত রাগ এসে বাসা বাঁধে ডাক্তার মিত্রের মনে। কে এই অপরিচিত? আর কি অদ্ভুত তার দুঃসাহস! তাকে ফোনের কাছে টেনে নিয়ে গিয়ে সেই ফাঁকে টেবিলের ওপর থেকে মৃতদেহটা উধাও করে নিয়ে গেছে। কিন্তু কি প্রয়োজন? চিন্তার পর চিন্তা এসে আচ্ছন্ন করে তাকে। টেবিলের ওপর কলিং বেলটার ওপর কখন যে সজোরে আঘাত করেন সে খেয়ালও থাকে না তার। টিং টিং টিং। ছুটে আসে বেয়ারা। সেলাম সাহেব, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বাইরেই হুজুর। সে কি? তবে টেবিলের ওপর থেকে মৃতদেহটা নিয়ে গেল কে? আপনি তো ওটা নিয়ে যাবার জন্য হুকুম দিয়েছিলেন সাহেব। আমি? হ্যাঁ, দুজন লোক ঘরে ঢুকে ধরাধরি করে ওটা নিয়ে গেল। আমি মনে করলাম নিশ্চয়ই আপনি হুকুম দিয়েছেন। রাগে ডাক্তার মিত্রের ব্রহ্মারন্ধ্র পর্যন্ত যেন জ্বালা করে উঠল। তার চোখের সামনে দিয়ে মৃতদেহ উধাও করে নিয়ে যায় এত বড় দুঃসাহস! বাইরে বেরিয়ে এলেন ডাক্তার মিত্র। হাঁকলেন, রামদিন চবে? জি হুজুর। দুজন লোক একটা জিনিস ধরাধরি করে নিয়ে গেছে, দেখেছো? হ্যাঁ স্যার, মোটর গাড়িতে করে একটা জিনিস ধরাধরি করে নিয়ে গেল ওরা। একটু আগেই গেট দিয়ে গাড়িটা চলে গেল। তুমি বাধা দিলে না কেন? আজ্ঞে হুজুর, ওরা তো বললে আপনি ওটা নিয়ে যেতে হুকুম দিয়েছেন। আশ্চর্য! অল ফুলস! যত সব বোকাদের নিয়ে পড়া গেছে দেখতে পাচ্ছি। বার দুয়েক অস্থিরভাবে পায়চারি করলেন তিনি। দুশ্চিন্তায় তার মুখের সব রেখাগুলো কঠিন হয়ে উঠল। এভাবে মৃতদেহটা এখান থেকে নিয়ে গিয়ে ওদের লাভ কি? খানিকটা চিন্তা করে তিনি এগিয়ে গেলেন। টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে বলতে শুরু করলেন, হ্যালো, পুট মি টু পুলিশ হেডকোয়ার্টার্স, লালবাজার। মেডিকেল কলেজ, রাত 9টা।
এমার্জেন্সি রুমের পাশের বড় ঘরখানা হচ্ছে কার্ডিওলজি বা হৃদযন্ত্র সমন্বয় রোগের জন্য। তারই একটা অংশ ব্লাড ব্যাংক। এখানে যে রক্ত জমা দেওয়া থাকে তা প্রয়োজনের সময় মুমূর্ষু রোগীদের দেহে ইনজেকশন করা হয়। বাইরে একখানা গাড়ি এসে থামলো। বর্ষাকাল, ঝমঝম শব্দ চলেছে অবিশ্রান্তে বর্ষণ। শো শো শব্দে বাদলা হাওয়া বইছে, মাঝে মাঝে বিদ্যুতের চকিত চমক। রেনকোট গায়ে চড়িয়ে গাড়ির থেকে নামলো দুজন লোক। তারপর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে প্রবেশ করলো। সেখানে দুজন স্টুডেন্ট ডিউটি দিচ্ছিল। আগন্তুকদের দেখে একজন প্রশ্ন করলো, কাকে চান? ডাক্তার মুখার্জিকে। ও, তিনি তো এমার্জেন্সি রুমে। দয়া করে যদি একটু ডেকে দেন তো উপকৃত হই। কি প্রয়োজন বলুন? একটা এমার্জেন্সি রোগীকে সঙ্গে করে এনেছি, তার অবস্থা খুব খারাপ। আপনি বলবেন ডাক্তার মজুমদার সঙ্গে এসেছেন। ও, আপনিই ডাক্তার মজুমদার? নমস্কার। আপনি একটু বসুন, এক্ষুনি ডেকে দিচ্ছি ডাক্তার মুখার্জিকে। একজন স্টুডেন্ট ঘর থেকে বেরিয়ে যায় এমার্জেন্সি রুমের দিকে। বের হবার আগে রেনকোটটা গায়ে চড়িয়ে নেয়। সে বের হয়ে যাবার পরও আগন্তুক দুজন দাঁড়িয়েছিল। তা দেখে অন্য স্টুডেন্টটি বলল, আপনারা বসুন না। আগন্তুকের মুখে রহস্যময় হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। তৎক্ষণাৎ তার সঙ্গী একটা কি রাসায়নিক তরল পদার্থ স্টুডেন্টের দিকে ছিটিয়ে দিল। অদ্ভুত একটা গন্ধ। মিষ্টি বটে, কিন্তু ফুল বা আতরের গন্ধের মতো নয়। কেমন একটা আমেজ যেন এই গন্ধের সঙ্গে জড়িত। ঘুম নেমে আসে, আবেশময় নিদ্রা, ক্লান্ত অবসাদ। ধীরে ধীরে স্টুডেন্টটি ঢলে পড়ে গাঢ় নিদ্রার কোলে। আগন্তুক দুজনের মুখে ফুটে ওঠে বিচিত্র হাসি। বিজয়ীর আনন্দ সেই হাসির সঙ্গে মেশানো। সফলতার ইঙ্গিত ফুটে ওঠে তাতে। দ্রুতপদে তারা ব্লাড ব্যাংকের দিকে এগিয়ে যায়। 15 মিনিট পর অন্য স্টুডেন্টটি ফিরে আসে। সঙ্গে তার ডাক্তার মুখার্জিও এসেছেন। কিন্তু কোথায় সে আগন্তুকদ্বয়? ঘরের মধ্য থেকে তারা হঠাৎ গেল কোথায়? আর এভাবে অদৃশ্য হবার অর্থই বা কি তা কেউ বুঝে উঠতে পারে না। ওপাশে স্টুডেন্টটি ঘুমাচ্ছে কেন? মলয়, ও মলয়। অন্য স্টুডেন্টটি তার ঘুম ভাঙাবার জন্য চেষ্টা করে, কিন্তু সেই গাঢ় ঘুম ভাঙানো তার সাধ্যের বাইরে। তারপরে দুজনের চোখ পড়ে ব্লাড ব্যাংকের দিকে। দ্রুত তারা ব্লাড ব্যাংকের দিকে এগিয়ে যায়। কি অদ্ভুত রোমাঞ্চকর ঘটনা সেখানে অপেক্ষা করছিল তাদের জন্য। ব্লাড ব্যাংক থেকে 400 সিসি রক্ত উধাও। জীবনের যে তারা এরূপ অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে পারে সে ধারণাই তাদের ছিল না। ডাক্তার মুখার্জি ছুটে যান টেলিফোনের কাছে। রিসিভারটা তুলে নিয়ে স্থানীয় থানার নাম্বারটা বলেন। হ্যালো, কে? হ্যাঁ, আমি ডাক্তার মুখার্জি বলছি, মেডিকেল কলেজ থেকে। কি ব্যাপার ডাক্তার মুখার্জি? আমি পুলিশ ইন্সপেক্টর তরফদার কথা বলছি। আশ্চর্য ঘটনা মিস্টার তরফদার, আপনি এক্ষুনি চলে আসুন। আমাদের ব্লাড ব্যাংক থেকে 400 সিসি রক্ত কে যেন চুরি করে নিয়ে গেছে। রক্ত চুরি? হ্যাঁ। হাউ স্ট্রেঞ্জ! কি আশ্চর্য ব্যাপার ডাক্তার মুখার্জি। হ্যাঁ, মেডিকেল কলেজের ইতিহাসে কখনো এমন ঘটনা ঘটেছে বলে জানা নেই আমার। সত্যি অদ্ভুত ঘটনা। আমি এক্ষুনি আসছি ডাক্তার মুখার্জি। মিস্টার তরফদার এসে সবকিছু তন্ন তন্ন করে খোঁজ করলেন। নতুন কোনো সূত্র পাওয়া গেল না। শুধু পাওয়া গেল ব্লাড ব্যাংকের পাশেই একখানা চিঠি। তাতে লেখা, জরুরি প্রয়োজনে 400 সিসি রক্ত নিয়ে যেতে বাধ্য হলাম ডাক্তার মুখার্জি। সমাজের মঙ্গলের কাজেই এটা ব্যবহৃত হবে বলে নিশ্চিন্ত থাকতে পারেন। কোনো খারাপ উদ্দেশ্য আমাদের নেই। নমস্কার জানবেন। ইতি চলন্ত ছায়া। চিঠিখানার দিকে তাকিয়ে ডাক্তার মুখার্জি, মিস্টার তরফদার ও মেডিকেল ছাত্রটির মুখে ফুটে উঠল বিস্ময়ের চিহ্ন। বালিগঞ্জ লেক। পরদিন রাত 8টা। দুটি তরুণ তরুণীকে দেখা গেল লেকের কিনারায় বসে থাকতে। তরুণের বয়স 25-এর কাছাকাছি বলে মনে হয়। তরুণী তার চেয়ে 2-1 বছরের ছোট হবে। লেকের এই অংশটা স্বভাবতই নির্জন। তার ওপর কৃষ্ণপক্ষ, চাঁদ ওঠেনি এখনো। চারিদিকে তাই কেমন একটা অন্ধকারাচ্ছন্ন ভাব।
মেয়েটির বেশভূষা দেখে সহজেই বোঝা যায় যে সে ধনী কন্যা। চেহারার আভিজাত্যই শুধু নয়, বেশভূষার পারিপাট্য ও বহুমূল্য শাড়ি গহনা ইত্যাদিও এই ধারণাকে দৃঢ় করে। ছেলেটির বেশভূষা সাধারণ, তবে রুচিসঙ্গত। আপন মনেই দুজনে যেভাবে কথাবার্তা নিয়ে ব্যস্ত ছিল, তাতে বোঝা যায় না বাইরের পৃথিবী সম্বন্ধে তাদের এতটুকুও হুঁশ আছে কিনা। মেয়েটি বলছিল, আপনার কথাটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি অনুপদা, কিন্তু পরিপূর্ণভাবে সমর্থন করতে পারছি না। অনুপদা প্রশ্ন করে, কেন? বাবার অগাধ যখন অর্থ আছে, তখন অর্থের প্রতি আর মোহ থাকা তার কোনো মতেই উচিত নয়, এই কথা মানেন তো? তা অবশ্য স্বীকার না করে উপায় নেই। আমিই তার একমাত্র সন্তান। এক্ষেত্রে তার কি উচিত নয় যে আমার জীবনকে সব দিক থেকে সার্থক করে তোলা? আমি তা অস্বীকার করি না। তবে আমি যাকে চাই, মানে পরিপূর্ণভাবে চাই আমার জীবনের সাথী হিসাবে, তারও তাই মেনে নেওয়া উচিত নয় কি? অন্তত তা নিলে আমি সুখী হব। কিন্তু তা না করে যদি আমার ইচ্ছের বিরুদ্ধে একজন ধনবানের সঙ্গে জোর করে আমার বিয়ে দেন, সেটা কি আমার প্রতি অবিচার নয়? অর্থের প্রয়োজন তো নেই ওর, যা আছে তাই ভোগ করবার লোক নেই। সেক্ষেত্রে অর্থের চেয়েও মেয়ের সুখটাই কি বড় হলো না? সেদিক থেকে বিচার করলে তুমি সত্যিই কথা বলছো মিনা, কিন্তু তবু কেন আপনি বারবার বাবার কথা মেনে চলতে উপদেশ দিচ্ছেন আমাকে? হাজার হলেও তিনি তোমার গুরুজন, তাই তাকে অমান্য করবার উপদেশ তোমায় দিতে পারি না আমি। কিন্তু গুরুজনের অন্যায় অবিচার যদি আমার বিবেকের অনুশাসনের বিরুদ্ধে যায়, তবুও। তাছাড়া আরো একটা কথা, তোমার বাবা কোনো অর্থবান লোকের হাতে যে তোমাকে দিতে চাইছেন, তা তোমাকে সুখী করবার জন্যে। কিন্তু তার যা আছে তা যে কোনো দম্পতিকে সুখী করবার পক্ষে যথেষ্ট। আর অর্থের প্রতি মোহ থাকা তার উচিত নয়। হয়তো ওর মতো এই যে তুমি এত সুখী হবে না, তাহলে মেয়েকে উচ্চশিক্ষিত করে সব দিক দিয়ে তার বিচার বুদ্ধিকে প্রশ্রয় না দিয়ে ছেলেবেলায় একরাশ টাকার সঙ্গে তার বিয়ে দিয়ে দিলে ভালো হতো নাকি? তা যখন হয়নি, আর আমি যখন স্বেচ্ছায় আপনার মতো মধ্যবিত্ত ঘরের একজনকেই নিজের জীবনের সঙ্গী রূপে বেছে নিতে চাই, তার কি উচিত তাতে বাধা দেওয়া? আপাতত এর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় বিনা। ঠিক মনোযোগ দিয়ে চিন্তা করলে কেউই আমার চিন্তাধারার মধ্যে কোনো ত্রুটি দেখতে পারবে না অনুপদা। দীর্ঘশ্বাস ফেলল অনুপ। ভাবছিল সে বিভোর হয়ে। বিচিত্র পৃথিবী, বিচিত্র এর যত মানুষ আর তাদের জীবনের সুখ দুঃখের খেলা, হাসি কান্না, অথচ কত নশ্বর সবকিছু। তবু তারা চায় সুখী হতে। মনে প্রাণে সে যা চায়, বিনাও ঠিক তাই কামনা করে। চিন্তা তাদের দুজনেরই অভিন্ন, তাই দুজনে এত কাছে। সুদূর পৃথিবীর সবকিছুর থেকে দূরে তারা, সবকিছুর থেকে পৃথক। বড্ড অসময়ে আপনারা এখানে এসে বসেছেন। দিস ইজ অফুলি ব্যাড। পাশ থেকে কে যেন কথাটা বলল। চিন্তাসূত্র কেটে গেল অনুপের। তাকালো বিনাও। একজন দীর্ঘদেহী প্রৌঢ় ভদ্রলোক তাদের সামনে এসে দাঁড়িয়েছেন। চারপাশে আর কোনো লোকজনের চিহ্ন মাত্র নেই। রাত বোধহয় 9টা বাজল। রাতের স্তব্ধ প্রহর কাঁপছে নিশ্চিম নীরবতায়। ঝিরে ঝিরে হাওয়া বইছে শুধু, নারকেল কুঞ্জের ক্ষীণ আর্তনাদ, জলের মৃদু কম্পন। এতটা যে রাত হয়েছে সেদিকে আমার একেবারে খেয়াল ছিল না। অনুপ বলল, চলো ওঠা যাক বিনা। দ্যাটস রাইট। ভদ্রলোক বিচিত্র ভঙ্গিতে হেসে উঠে বললেন। অদ্ভুত লোক। অনুপ তার আপাদমস্তক চেয়ে দেখল। উস্কো খুস্কো চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি, লম্বা গোঁফ। পরনের স্যুটটা কালো, চোখ দুটো একটু বেশি পরিমাণ চকচকে। তবে এই প্রকার গায়ে পড়ে আলাপ করবার ধরনটা অনুপের একেবারে ভালো লাগলো না। আমাদের সাবধান করে দেবার কোনো প্রয়োজন ছিল না, আমরা নিজেরাই ঠিক সময় মতো উঠে যেতাম। একটু কঠোর স্বরে অনুপ বলে। দ্যাটস রাইট, নিশ্চয়ই। মৃদু হেসে লোকটি বলে চলেন। উঠতেন নিশ্চয়ই,
কিন্তু যেরকম খারাপ দিনকাল পড়েছে, একটু সাবধান করে দেওয়া উচিত সকলকেই। কি বলেন? ধন্যবাদ। অনুপ কথা শেষ করে বীণার দিকে চেয়ে বলে, চলো বীণা, আমরা গাড়িতে গিয়ে উঠি। দুজনেই একটু দূরে দাঁড়িয়ে থাকা মোটর গাড়িটার দিকে যায়। গাড়ির দরজা খুলে দুজনে উঠতে যাবে এমন সময় অনুপ লক্ষ্য করে ভদ্রলোকটি তাদের সঙ্গে গাড়ি পর্যন্ত এসেছেন। তার উদ্দেশ্য যে ঠিক কি তা অনুপ একেবারেই বুঝতে পারে না। আপনি যে এখানে এভাবে? কথাটা শেষ হয় না অনুপের, এক ঝলক বিচিত্র গন্ধ, মিষ্টি, ঠান্ডা, আবেশময়। দুজনেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে গাড়িটার সামনে। বৃদ্ধের মুখে ফুটে ওঠে অদ্ভুত রহস্যময় এক হাসি। বহুক্ষণ পরে অনুপের জ্ঞান ফিরে আসে। ঠান্ডা হাওয়ায় গায়ে যেন কাঁপন ধরিয়ে দেয়। একযুগ পরে যেন ঘুম ভাঙছে তার। ভালো করে চারিদিকে তাকায়, পুরনো ঘটনাগুলো মনে আনতে চেষ্টা করে। একে একে সবকিছু মনে পড়ে তার। ধর্মর ঘরে উঠে বসে অনুপ। চারিদিকে ভালো করে তাকায় বীণার খোঁজে, কিন্তু কোথায় বীণা? চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে অনুপ, কিন্তু বীণার কোনো সন্ধানই পাওয়া যায় না। একটু দূরে শুধু দেখা যায় নরম মাটির ওপর একটা মোটরের চাকার দাগ। একে বেঁকে চাকার দাগ দূরে চলে গেছে। এ কি তবে সেই বৃদ্ধ ভদ্রলোকের কীর্তি? কিন্তু তার সঙ্গে মোটর ছিল এমন প্রমাণ তো পাওয়া যায়নি। আর তিনি এমন কাজই বা করতে যাবেন কেন? কিন্তু কে তবে সেই বৃদ্ধ? একটু ভেবে অনুপ যেই দুপা এগিয়েছে, এমন সময় মাটির উপরে একটা ভাঁজ করা সাদা কাগজ তার দৃষ্টি আকর্ষণ করে। অনুপ কাগজটা তুলে নিয়ে মেলে ধরে চোখের সামনে। ছোট ছোট হরফে হাতে লেখা, বিশেষ প্রয়োজনে মেয়েটিকে নিয়ে গেলাম, ভয় নেই, ওর কোনো ক্ষতি করব না, যথাসময়ে ওকে ফিরে পাবে। ওর বাবা হয়তো সন্দেহ করবেন যে তুমিই বোধহয় মেয়েটিকে কোথাও লুকিয়ে রেখেছো, তাই চিঠিটা রেখে গেলাম। পুলিশকে এটা দেখিয়ে সব কথা খুলে বলো। ইতি চলন্ত ছায়া। এক নিঃশেষে চিঠিটা পড়ে শেষ করে অনুপের মাথার মধ্যে সবকিছু কেমন যেন গুলিয়ে যায়। কে এই চলন্ত ছায়া? ওই বৃদ্ধ লোকটি নাকি? কিন্তু তাই বা কি করে সম্ভব? যাই হোক, পুলিশে এক্ষুনি জানাতে হবে। অনুপ মোটর গাড়িতে উঠে স্টার্ট দেয়। এক ঝলক ধোঁয়া ছেড়ে গাড়িটা এগিয়ে চলে স্থানীয় থানার দিকে। ঘুম থেকে উঠে এক কাপ কফি খাওয়া প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জির বহুদিনের অভ্যেস। দীপকের সহকারী ও বন্ধু রতনলাল তাকে এর আগে বহুবার বলেছে, দেখ, খালি খালি পেটে কফি পান শরীরের পক্ষে হানিকর। কিন্তু সে কথায় কান দেয়নি দীপক। সকালের কফিটা না খেলে শরীরের যেন আদৌ চাঙ্গা হয় না। কাজেও মন বসে না এতটুকু। টেবিলের উপরে সেদিনের ডাকেই আসা গোটা চারেক চিঠি। সেগুলো একে একে খুলে পড়তে থাকে দীপক। পুরনো দুজন মক্কেলের প্রীতি সম্ভাষণ, এক দূর সম্পর্কীয় আত্মীয়ের চিঠি। সেটা পড়ে অন্য চিঠিটা হাতে নেয় দীপক। খামের চিঠি। খামটা ছিঁড়ে ফেলতেই দেখা যায় ছোট্ট একটা টুকরো কাগজ। কাগজটা ছোট হলেও বেশ ভারী, দামি প্যাড বলেই মনে হয়। চিঠিতে মনোসংযোগ করে দীপক। প্রিয় দীপক চ্যাটার্জি, আপনি আমাকে চেনেন না বটে, তবে আমি আপনাকে বেশ ভালো করেই চিনি। অবশ্য মৌখিক আলাপ নেই, তবে আপনার নাম শুনেছি বহুবার। শুনেছি আপনি ভারত খ্যাত গোয়েন্দা। কোনো জটিল কেসের মীমাংসা করতে আপনার দেরি লাগে না। আপনি অবশ্য আমার নাম পত্রপ্রাপ্তি পর্যন্ত না শুনলেও দু একদিনের মধ্যেই বেশ ভালো করে শুনবেন। এমনকি আমাকে হাতে পাওয়ার জন্য হয়তো আপ্রাণ চেষ্টা করতে হবে আপনাকে। কেননা আপনি ছাড়া পুলিশ বিভাগে আমাকে খুঁজে বের করবার মতো ধীশক্তি সম্পন্ন লোক আর কেউ নেই। এবার আপনাকে একটা অনুরোধ মিস্টার চ্যাটার্জি। আমি পরপর যেসব কাজ করেছি বা করব তা আমার জন্যে নয়, সমাজের মঙ্গলের জন্যে। সেটা হয়তো আইনের দিক থেকে অবৈধ, কিন্তু এ উপায় অবলম্বন না করে অন্য কোনো পথ ছিল না আমার। যার কাছে আমি আমার মনের কথা খুলে বলেছি সেই আমাকে করেছে অবহেলা, ঘৃণা, হতাদর।
তাই বাধ্য হলাম নিজের পথ নিজে বেছে নিতে। তবে এ কাজে সফল হলে হয়তো একদিন জগৎ জুড়ে আমার সম্মান হবে, কাগজে কাগজে ছবি ছাপা হবে, গভর্নমেন্ট সব কেসগুলো উইথড্র করে আমাকে মোটা পুরস্কার দেওয়ার জন্য লালায়িত হয়ে উঠবে। সে যাক, আমার কথা হচ্ছে দয়া করে আমার কেস নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আপনি বুদ্ধিমান হতে পারেন কিন্তু শক্তিমান নন। আমি বুদ্ধিমান অথচ শক্তিমান। তাই আমার চলার পথে যদি আপনি বাধা হয়ে ওঠেন, তবে আমার শক্তির সাহায্যে আপনাকে পথ থেকে সরিয়ে দিতে বাধ্য হব। ভারত একজন বুদ্ধিমান ডিটেকটিভকে হারাবে, এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। আপনার মতো বুদ্ধিমান লোক এটুকু থেকেই সবকিছু বুঝতে পারবেন আশা করি। সশ্রদ্ধ প্রীতি জানবেন। ইতি চলন্ত ছায়া। আজ এই অবধি। আশা করব গল্পটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানান এমন আরো কি কি গল্প আপনারা শুনতে চান। পরবর্তী পর্বের জন্য একটু অপেক্ষা করতে হবে। কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।